নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার্থী রয়েছেন, আর মাত্র কয়েক ঘন্টা পর আপনাদের পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে 28শে ডিসেম্বর তারিখে। আশা করি প্রত্যেকেই আপনারা প্রস্তুত, এবং এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি এবং সেখানে আপনাদের বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি, এবং পিএসসির যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন অ্যান্সার বুকলেট ছিল সেটা অবিকল দেখিয়েও আপনাদের সামনে অনেক কিছু আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকে শর্টে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাস্ট আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকেই জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা মক টেস্টের জন্য সবচেয়ে বিখ্যাত। টেক্সট বুক কিন্তু অনেক দিন পরে একটা বিশাল বড় সেল নিয়ে চলে এসেছে, পয়সা উসুল সেল, যেটা চলবে কিন্তু বা যেটা শুরু হচ্ছে কিন্তু 28শে ডিসেম্বর থেকে। এই 28শে ডিসেম্বর রাত 12টা থেকে 1টার মধ্যে যদি আপনি সাবস্ক্রিপশন নেন, তাহলে টেক্সট বুকে 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে আপ টু আরও 1 বছর কিন্তু আপনি সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারেন। অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নিলে প্রায় আপনি 2 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারেন। যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন লিঙ্ক চেক আউট করবেন। এসবিবি শুভ কোডটা ইউজ করলে এক্সট্রা ম্যাক্সিমাম যে ডিসকাউন্ট সেটা আপনি পেয়ে যাবেন, এবং 299 টাকায় কিন্তু ডাবল ভ্যালিডিটির কোর্স আপনি পেয়ে যেতে পারেন। তো যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন চেক আউট করে নেবেন। এবার আমরা ফিরবো আমাদের ভিডিওর মূল আলোচনা টপিকে, পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা। প্রথমত একটা সুখের খবর, আশার খবর, ভালো খবর আপনাদের জানিয়ে রাখি। যদিও আমি আগেই বলেছিলাম সেটা, যে আপনারাই বহুজন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন কর্মসংস্থান পত্রিকা নামক একটি পত্রিকার আর্টিকেল তুলে ধরে, যে সেখানে নাকি তারা লিখেছে যে ক্লার্কশিপে ভ্যাকান্সি মাত্র 5,000 রয়েছে, 20 গুণ পাশ করানো হয়েছে। এই খবরটা সত্যি কিনা সেটা আমি আপনাদের তখনই বলে দিয়েছিলাম, এটা ভিত্তিহীন খবর, এবং সেটাকে আরও কনফার্মেশনের সঙ্গে এখন বলতে পারছি যে এটা একদমই ফলস, 100% ফলস খবর। ওটা নিয়ে ঘাবড়ানোর একদম দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার তিনি জানিয়ে দিয়েছেন যে ওই যে 5,000 মাত্র ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, ওই খবরটা ঠিক নয়, ওই খবরটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ আপনাদের আমি যেটা বলেছিলাম 9 থেকে 10,000 ভ্যাকেন্সি থাকতে পারে, তেমনই থাকছে। অর্থাৎ পরীক্ষার আগের দিন একটা আশার খবর, একটা সুখের খবর আপনারা শুনে নিলেন, এবং আশা করব সেইভাবেই আপনারা চেষ্টা করবেন যে ভ্যাকেন্সি ভালো রয়েছে, নিজের জন্য অন্তত একটা ভ্যাকেন্সি যাতে এবার বার করে নিতে পারেন। এবং এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা এবং শেষ মুহূর্তের কী কী প্রস্তুতি নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা থাকবে। চলুন এক এক করে বলি। প্রথমত ইনস্ট্রাকশন নিয়ে আমি বলেছি, মেন জিনিসগুলো বলে দিই কী কী নিয়ে অবশ্যই আপনাকে পরীক্ষায় যেতে হবে। প্রথমত অ্যাডমিট কার্ড। আপনার যে অ্যাডমিট কার্ড বা ই অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা প্রিন্ট আউট করবেন। অনেকে বলছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না, কালার করব। আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও প্রবলেম হয় না। তবে যেহেতু আপনাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং এই পরীক্ষা পাশ করলে অনেকটাই আপনি চাকরির কাছাকাছি দোরগোড়ায় পৌঁছে যাবেন, তাই আমি বলবো কোনো রিস্ক নয়, একটা কালার প্রিন্ট আউট করবেন, দুটো জেরক্স রাখবেন, টোটাল 3টে অ্যাডমিট কাছে রাখবেন, যেন পরীক্ষার পরে ওই অ্যাডমিট হারিয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে এইসব যেন না হয়। অর্থাৎ 2-5 টাকা বেশি খরচ হলে হোক, একটা কালার প্রিন্ট আউট করতে মনে হয় 5 টাকা নেয়, আর তার সঙ্গে সঙ্গে দুটো জেরক্স আর হয়তো 5 টাকা নেবে, 10 টাকার মধ্যে আপনাদের এটা হয়ে যাবে। এটা করে নেবেন। ম্যাক্সিমাম জায়গায় এরকমই নর্মাল রেট নেয়, 2-1 জায়গায় বেশি নিতে পারে, আমি জানি না সেটা। দেন তার সাথে সাথে ফটো আইডি কার্ড, স্পেশালি আপনি ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলেন সেটা নিয়ে যাবেন। এখানে মেনশন করেছি দেখুন, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ দ্য এক্সামিনেশন, ইন এক্সাম্পল প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, ফটো আইডি, ফটোগ্রাফ এটসেট্রা। ক্যান্ডিডেটস আর এখানে আপনাদের আমি যে পয়েন্টটা দেখাতে চাইছি সেটা হচ্ছে কী কী বলেছে দেখুন। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং টু হিজ আর হার টু আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল। যে কোনো একটাই নিয়ে যেতে পারেন, তবে আমি বলবো যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেটা নিয়ে যাওয়া সবসময় সেফেস্ট। যদি না থাকে সেটা বা কোনো সমস্যা থাকে, তাহলে এই যে বলেছে দেখুন লিস্টে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, ব্রিঙ্গিং ফটোগ্রাফ, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেটাতে ফটোগ্রাফ রয়েছে, পাসপোর্ট সাইজ পাসপোর্ট, প্যান কার্ড, এপিক অর্থাৎ ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলো আপনি নিয়ে যেতে পারেন। যদি কেউ মনে করে যে আধার দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আধার নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন একের অধিক আইডি প্রুফ কাছে রাখার, অর্থাৎ যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেটা রাখার, এবং তার সাথে সাথে অন্য একটা রাখার। অর্থাৎ মনে করুন আপনি আধার দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আধারও রাখলেন, সাথে প্যান কার্ডও রাখলেন। কারণ পরীক্ষার সময় মানে আমার যেটা মনে হয় যে একটা পরীক্ষা আপনার
এইসব ছোটোখাটো জিনিসের জন্য যেন আটকে না হয়। আমি নিজে পার্সোনালি যেটা করি, দুটো ফাইল আমি নিয়ে যাই, দুটো ফাইলেই অ্যাডমিট কার্ড থাকে, দুটো ফাইলেই একটা করে আইডি প্রুফ থাকে, দুটো ফাইলেই দুটো করে ফটোগ্রাফ থাকে। তো একটা কোনোভাবে ড্যামেজ হলো, কিছু হলো, জল পড়লো, যাই হোক হলো, হারিয়ে গেল, যাই হোক হলো, আর একটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। কারণ এখন বিশেষ করে এই আধার কার্ড বলুন বা ইত্যাদি কার্ডগুলো সহজেই কিন্তু হারিয়ে গেলেও আবার উদ্ধার করা যায় বা অনলাইনে ডাউনলোড করে নেওয়া যায়। তো সেই জন্য অরিজিনাল কার্ড নিয়ে যাওয়ার ভয়টাও কমে গেছে আমাদের, যে আমরা হারিয়ে ফেলে আর পাবো না। তো নিয়ে যেতে পারেন, আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল অ্যাডভাইস আপনি এটা বলতে পারেন। তো প্রথমত অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষায় ঢুকতে পারবেন না, অবশ্যই অ্যাডমিট কার্ড থাকে যেন আপনার কাছে, ফটো আইডি প্রুফ যেন অবশ্যই থাকে, এবং তার সাথে সাথে যেটা সবসময় লাগে না কিন্তু মাঝে মাঝে লাগতেই পারে, সেটা হচ্ছে কি বলছে দেখুন, 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, দুটো আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন। এবার অনেকের প্রশ্ন যে পরীক্ষার সময়, পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যে ফটো দিয়েছিলাম সেটাই নিয়ে যেতে হবে না, এরকম কিছু বলেনি। 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ অর্থাৎ আপনি যে দুটো ফটো নিয়ে যাবেন, দুটো যেন একই ফটো হয়, অর্থাৎ একটাই আপনার আলাদা লুক আর একটা অন্য লুক, এরকম নয়, দুটো একই ফটো আপনি নিয়ে যাবেন। দুটো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, যদি স্ট্যাম্প সাইজ কোনোভাবে না অ্যারেঞ্জ করতে পারেন, পাসপোর্ট সাইজ নিয়ে যাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না, কাছে রাখবেন, কোনো রকম কোনো সমস্যা ইত্যাদি হলে সেই ফটোগুলো কাজে লাগে। তো অবশ্যই যেন নিয়ে যেতে ভুলবেন না আপনারা। দেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকের যেটা থাকে, যে এখানে বলেছেন এখানে বলেছেন ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে, ইউজ the candidate should use black ballpoint pen for making all the entries in the attendance sheets. They are advised to bring their own black ballpoint pen. প্রত্যেকে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন, এবং আপনাদের অ্যাটেন্ডেন্স শিট থেকে শুরু করে আপনার যে কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট, যেখানে যে লেখাগুলো রয়েছে অর্থাৎ নাম, রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ব্ল্যাক বল পয়েন্ট পেনে লিখতে হবে। ব্লু পেনে লেখা যাবে কিনা বহুবারে বলেছি, আরও শেষবারে বলে দিচ্ছি, ব্লু পেনে লেখা যাবে, লেখা যাবে না এটা কোথাও লেখা নেই। কিন্তু কথা হচ্ছে আপনি ভুল করেও ব্লু পেনে যেন করবেন না, এই আপনার মানে অ্যান্সার শিটে ফিল আপ করে দেবেন না, বা নাম, রোল নাম্বার যেগুলো লিখতে হয় সেগুলো যেন করবেন না। কেন করবেন না? কারণ এটা যদি করে ফেলেন তাহলে কিন্তু খাতা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই আমার পার্সোনাল অ্যাডভাইস যদি বলেন, সেটা বলবো যে ওই মানে খাতায় লিখতে লিখতে হঠাৎ করে অ্যাটেন্ডেন্স শিটেও সেই ব্লু পেনে যদি লিখে দেন তাহলে সমস্যা হতে পারে। কেন বাবা আমি এত চাপের মধ্যে থাকবো পরীক্ষার হলে গিয়ে, আমি বাবা ব্ল্যাক পেনেই লিখবো এবং ব্ল্যাক পেনেই আমি সব কিছু ফিল আপ করবো, তাহলে আমার ওই কোন কালি এই পেন চেঞ্জ করে ওটাতে যেতে হবে, ওটা চেঞ্জ করে আমার এই কোনো রকম চাপ থাকবে না। পরীক্ষার হলে যত চাপমুক্ত থাকবেন তত ভালো থাকবেন। এবার আর আপনাদের যদি কারো ব্লু পেনের প্রতি অবসেশন থাকে, যদি মনে করেন না আমার ব্লু লেখাটা ভালো আসে, লিখতে পারেন, সমস্যা নেই, তবে অ্যান্সার শিট বা ইত্যাদি ফিল আপ যেন ব্লু পেনে ভুল করেও করে দেবেন না। দেন খুব গুরুত্বপূর্ণ যেটা, পরীক্ষার হলে কিন্তু তাড়াতাড়ি গিয়ে পৌঁছবেন। প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি অফ দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 minutes বিফোর দ্য শিডিউল অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ 11:30। 11:30 কিন্তু আপনি পরীক্ষার হলে পৌঁছলেন না পৌঁছলেন, গেট কিন্তু বন্ধ করে দেওয়া হবে, আর তার ফলে ঢুকতে পারবেন না। প্রিলিমস পাস করে এসছেন, এত বড় একটা স্টেজে এসছেন, মেন পরীক্ষা দিচ্ছেন, মেন পরীক্ষায় পাশ করলেই প্রায় মানে টাইপিং টেস্টে চলে যাবেন এবং প্রায় চাকরির কাছাকাছি পৌঁছে যাবেন, অলমোস্ট কনফার্ম। হয়তো কিছু জনই বাদ যায় তারপরে গিয়ে, সেটা হয়তো মানে খুবই নেগলিজিবল সংখ্যা, 2-3 হাজার হয়তো বাদ যাবে খুব বেশি হলে, যারা প্রিলিমস মেন্স কোয়ালিফাই করার পর টাইপিংয়ে বাদ যাবে। তো অনেক কাছাকাছি এসে গেছেন। তো এরকম সময় যেন এই জিনিসগুলোর জন্য আপনার মানে সমস্যা না হয় যে পরীক্ষার হলে দেরিতে পৌঁছেছেন, পরীক্ষা দিতে পারলেন না। যাদের দূরে সেন্টার রয়েছে, শীতের সকাল, জানি ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু সকাল সকাল উঠে পড়বেন, একটা দিন বাড়িতে বলে রাখবেন বা সবাইকে ডেকে দিতে বলে রাখবেন, যাতে পরীক্ষার হলে টাইমের আগে আপনি পৌঁছন। আপনাকে আমি বলবো যে 10টার মধ্যে প্রত্যেকে পরীক্ষার হলে পৌঁছে যান। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাইরে বসলে কোনো সমস্যা নেই, বিশেষ করে শীতের সকাল, রৌদ্রতে মানে বসে কষ্ট হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। তো প্রত্যেকে 10টার মধ্যে অন্তত পরীক্ষার হলে পৌঁছে যান, এটা লক্ষ্যমাত্রা বলে দিচ্ছি। তারপরে আপনি হয়তো আধা ঘন্টা পরে গেলেন, তাতেও সমস্যা নেই, কিন্তু 10টার টার্গেট নিয়ে রাখুন যে আমি 10টার মধ্যে পরীক্ষার হলে আমি পৌঁছে যাব। গিয়ে আমি সেখানে যখন পরীক্ষার হলে গিয়ে পৌঁছে যাবেন, সেখানে গিয়ে দেখবেন অনেক টেনশন এটসেট্রা কমে গেছে আপনার। দেন আপনাদের আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি সব আগেই বলে দিয়েছি, এই একটা ভিডিও লং করতে চাইছি না। প্রথমত অনেকের একটা প্রশ্ন রয়েছে যে আপনার অ্যানালগ ঘড়ি অ্যালাউ করে, অ্যানালগ ঘড়ি অ্যালাউ না এটা কোথাও বলায়নি, মানে অ্যালাউড। এবার এক্সাম সেন্টারে কী সমস্যা করবে সেটা তার উপরে আমি আপনাদের বলেই দিয়েছি। যদি কোনোভাবে অ্যানালগ ঘড়ি অ্যালাউ না করেন রিকোয়েস্ট করবেন, যদি রিকোয়েস্ট করার পরে না করেন, না শোনে, তাহলে
যারা টিচারটা গার্ডে থাকবেন তাদেরকে একটু ভালো করে রিকোয়েস্ট করবেন যে স্যার 10 মিনিট পর পর আমাকে একটু টাইমটা বলে দেবেন বা সবার জন্য টাইমটা অ্যানাউন্স করে দেবেন, তাহলে সবারই সেখানে সুবিধা হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, মানে পরীক্ষার হলে ঝগড়া ঝামেলা কিছু করতে যাবেন না। কোশ্চেন কাম আনসার বুকলেট আপনাদের বলেই দিয়েছি, কোশ্চেন থাকবে, তার তলায় আনসার লিখতে হবে এবং লাস্ট পেজে গিয়ে শুধু কোশ্চেনগুলোও আবার দেওয়া থাকবে ডবল করে, সেটা হয়তো আপনি ছিঁড়ে নিয়ে আসতে পারবেন বা কেটে নিয়ে আসতে পারবেন, যেটা পরীক্ষার হলে বলবে যেভাবে সেটা করবেন, ঠিক আছে। আর অনেকে বলছেন যে ক্লিপবোর্ড অ্যালাউ কিনা, অর্থাৎ ক্লিপবোর্ড বা পিচ বোর্ড বা বোর্ড যেটাকে আমরা বলি, যেটার উপর রেখে আমরা লিখতে অভ্যস্ত, সেটা অ্যালাউ কিনা। সেখানে কিন্তু এই দেখুন লাস্টে বলেই দিয়েছে এই কী কী জিনিস ব্যান্ড, তার মধ্যে দেখুন ক্লিপবোর্ড ইজ কমপ্লিটলি ব্যান্ড ইনসাইড দ্য প্রিমিসেস, ক্লিপবোর্ড অ্যালাউড নয়। তো ক্লিপবোর্ড নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন না, যেটা বলাই রয়েছে। তবে লিখতে আপনাদের সমস্যা হবে না, কারণ যে মানে দুটো কোশ্চেন বুকলেট থাকবে, তো একটা বাংলা একটা ইংলিশ, দুটোই একসাথে দিয়ে দেওয়া হবে আপনাকে। তো ওই একটা তলায় আরেকটা রেখে আপনি যখন লিখবেন, বেশ অন্তত একটা বুকলেট মানে কোশ্চেন কাম আনসার বুকলেট প্রায় 6-7 পাতার হবে। তো 6-7 পাতা করে ধরো, আমি যদি 7 পাতা করেও ধরি, 7 দিয়ে 14 পাতা, তো 14 পাতা একটা কাগজের উপরে লেখাই যায়, খুব একটা সমস্যা হয় না। যে বেঞ্চে লিখবেন সেখানে গিয়ে বেঞ্চটা প্রথমে ধুলোবালি কাদা থাকলে সেটা একটু পরিষ্কার করে নেবেন, কারণ খাতাগুলো যেন নোংরা না হয়। দেন আরও কয়েকটা ইনস্ট্রাকশন যেগুলো আপনার গতবারে অ্যান্সার শিটে ছিল, সেটা প্রথমেই একটা টিকমার্ক করার কথা বলা ছিল, অর্থাৎ আপনি মানে ট্রান্সলেশনগুলো কোন ল্যাঙ্গুয়েজে করছেন। যদি বাংলা যদি আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, তাহলে সেই বাংলায় টিকমার্ক করে দেবেন। যদি এবার এরকম নাও থাকতে পারে বা থাকতেও পারে, এটা এক্সাম হলেই আপনি বুঝে যাবেন। তারপরে কি, প্রথমত রাফ ওয়ার্ক করা যাবে কিনা, বহুজনের প্রশ্ন আগেও উত্তর দিয়েছি, আবারও বলেছি রাফ ওয়ার্ক অবশ্যই করা যাবে। তবে যেখানে রাফ ওয়ার্ক আপনি করবেন সেই জায়গাটা দুটো দাগ দিয়ে, বেশি কাটাকুটি করবেন না, দুটো দাগ দিয়ে কেটে দিয়ে সাইডে রাফ ওয়ার্ক বলে লিখে ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। অনেকের প্রশ্ন হচ্ছে প্রেসিতে আন্ডারলাইন করা যাবে কিনা, হ্যাঁ পেন দিয়ে হালকা হালকা আন্ডারলাইন করতেই পারেন, সমস্যা নেই। যদি মনে করেন যে নোংরা হয়ে যাচ্ছে, তাহলে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করাটাই বেটার, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আর রাফ ওয়ার্কের ব্যাপারটা বলেই দিলাম। আর হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওই কোনো জায়গায় যেন ভুল করেও নিজের নাম, রোল নাম্বার ইত্যাদি, মানে যেখানে লিখতে বলা আছে কোশ্চেন আনসার বুকলেটে, সেইখানটা ছাড়া, ধরুন অ্যান্সার লিখছেন, রিপোর্ট লিখছেন, সেখানে আপনি নাম বসিয়ে দিলেন, যা ইত্যাদি বসিয়ে দিলেন, এইগুলো যেন একদমই করবেন না। যদি সেগুলো করেন তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন কাম আনসার বুকলেটের উপরে যেখানে নাম লিখতে বলা হবে সেখানে তো অবশ্যই লিখতে হবে, কিন্তু ওই রিপোর্ট লেখার ক্ষেত্রে ওই জায়গাগুলো যেন, এই ভুলগুলো আপনারা করবেন না। দেন কয়েকটা জেনারেল অ্যাডভাইস আপনাদের দেওয়া রয়েছে প্রথমত পরীক্ষাটা সম্পর্কে। কী কী অ্যাডভাইস বা কী কী প্রশ্ন আমার কাছে আসছে বা আমি নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারছি আমি বলছি। প্রথমত দেখুন, সময়টা বড্ড কম, 1 ঘন্টায় 6টা টপিক আপনাদের লিখতে হবে, বড্ড কম সময়। তো এই সময়টাকে আপনি কিভাবে ডিভাইড করবেন? দেখুন, প্রথমত 5টা টপিক ভালো করে লিখে আসার থেকে একটু লেখার মান যদি কমও হয়, আমার 6টা টপিক কমপ্লিট করে আসা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করবেন যাতে 6টা টপিক আপনি লিখতে পারেন। কোথাও হয়তো মানে বিশাল ভালো কোনো টপিক নাও লিখতে পারেন, কিন্তু 6টা টপিক কমপ্লিট হওয়া চাই। 1 ঘন্টার সময়, তার মধ্যে ওই আনসার মাফ করবেন, অ্যাটেন্ডেন্স শিটে সইটই যদি করাতে চলে আসে, তাহলে আরও 2-5 মিনিট ওখানে খেয়ে নেবে। 55 মিনিটের মধ্যে আমাকে 6টা টপিক কমপ্লিট করা চাই, এই লক্ষ্যমাত্রা যেন প্রত্যেকের থাকে। এবার ব্যাপারটা হচ্ছে, রিপোর্ট এমন একটা জায়গা যেখানে কিন্তু লিখতে লিখতে ফ্লোতে মানুষ অনেকটা বেরিয়ে যায়, যে লিখছি ভালো লাগছে লিখতে লিখতে 15 মিনিট চলে গেল। এই জিনিসটা যেন না হয়। আপনার লক্ষ্য থাকবে 10 মিনিটের বেশি আমি যেন কোনোটাই টাইম না দিই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, এবার টাইম কীভাবে কম বেশি হবে সেটা আমি বলছি। তবে হ্যাঁ, ওই রিপোর্ট লিখতে লিখতে 15-16 মিনিট আপনি চলে গেলেন, তাহলে ওই টাইমটা আপনার খেয়ে গেল, এবার অন্য টপিক আপনি ভালো লিখতে পারবেন না। তাই চেষ্টা করবেন টাইম বাউন্ড ম্যানারে লেখার। কোথায় কোথায় টাইম আপনাদের বেশি যেতে পারে, আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা মিডিয়ামের, তাই ইংলিশ পেপারটায় বেশি টাইম যেতে পারে। ইংলিশ পেপারে বিশেষ করে আমি ধরে নিই যে আপনার মানে ইংলিশ পেপারে যতটা টাইম আপনার এক্সট্রা যাবে, ততটা টাইম কিন্তু আপনাকে বাঁচাতে হবে যখন আপনি বাংলা পেপার লিখছেন, বা যেখানে আপনার ইজি রয়েছে। যদি অনেকের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে যারা হতে পারে, বাংলা তাদের একটু লিখতে সমস্যা হতে পারে, তো বাংলায় তাদের বেশি টাইম যেতে পারে, ইংলিশে কম টাইম যেতে পারে। যেরকমভাবে ঠিক করে নিতে হবে। মেনলি ম্যাক্সিমাম জন বাংলা মিডিয়ামে, তাই আমি সেটাই বলছি। প্রথমত ইংলিশে আপনাদের রিপোর্টে একটু সময় যাবে, রিপোর্টের সময় যাবে, প্রেসিতে আর একটু বেশি সময় যেতে পারে, ট্রান্সলেশনেও সময় যেতে পারে। তবে চেষ্টা করবেন রিপোর্টটা যদি তাড়াতাড়ি লেখা যায়, দেন প্রেসিটা পড়ে বুঝতে, টাইটেলস চুজ করতে এবং সংক্ষেপে লিখতে একটু টাইম যেতেই পারে। আর দেন ট্রান্সলেশনেও যথেষ্ট টাইম যাবে। আমি ধরে নিলাম এই প্রত্যেকটাই আপনার 10 মিনিটের জায়গায় আপনি 11 মিনিট করে যদি নেন একটা টপিকে, তাহলে 3 × 11 = 33 মিনিট কিন্তু আপনার সময় চলে যায়। তখন আপনার বাংলা পেপারটা কিন্তু
27 মিনিট বা আরও 2-3 মিনিট আমি যদি ওই অ্যান্সার শিট ফিল আপের জন্য ছেড়ে দিই, অর্থাৎ 25 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তাই যেটা আমরা যদি ইংলিশ পেপারে একটু বেশি টাইম যাই, সেই টাইমটা কিন্তু আপনাকে কভার আপ করতেই হবে বাংলা পেপার থেকে। বাংলা পেপারে বিশেষ করে বাংলা যখন আপনি ইংলিশ থেকে বাংলা যে ট্রান্সলেশন বা অনুবাদ যেটা, সেটাতে আশা করি একটু কম সময় লাগবে, কারণ ইংলিশ থেকে পড়ে বাংলায় নিজের ভাষায় সেটা সুন্দর করে লিখে দেবেন। দেন বাংলা যে প্রেসি দেবে সেখানটাও আপনার একটু সময় কম লাগতে পারে যদি আপনি বাংলা মিডিয়ামে হন। প্রেসিটা ভালো করে 2-3 বার পড়ে নিলেন, দ্রুত পড়বেন না, সরি ভুল বললাম, প্রেসি দ্রুত একদমই পড়তে যাবেন না, সময় মানে বুঝে বুঝে পড়বেন। অবশ্যই সেখানে স্পিড থাকবে, কিন্তু বুঝে বুঝে পড়াটা। এবার বাংলা প্রেসিটা পড়ে নিয়ে আপনি সেটাকেও নিজের ভাষায় প্রেসিজ লেখার নিয়েও আমি আপনাদের আগেই সব কিছু বলে দিয়েছি, এখন নতুন করে বলার কিচ্ছু নেই। সেটা প্রেসিটাও লিখবেন, চেষ্টা করবেন যে দেখাচ্ছে আমার প্রেসিতে আমি 10 মিনিটের জায়গায় আপনি বাংলা প্রেসিটা 7 থেকে 8 মিনিটে কমপ্লিট করুন। বাংলা যে মানে ইংলিশ থেকে বাংলায় যে অনুবাদটা, সেটাও আপনি চেষ্টা করবেন 7 থেকে 8 মিনিটে কমপ্লিট করার। এখানে আপনাকে 2-3 মিনিট করে বাঁচিয়ে প্রায় 5-6 মিনিট আপনি বাঁচিয়ে নিলেন, যেটা আপনি ইনভেস্ট করতে পারেন যখন আপনি ইংলিশ প্রেসিতে, যখন আপনার যেটাতে মানে আপনার সমস্যা হতে পারে, বা বাংলা থেকে ইংলিশে অনুবাদ ট্রান্সলেশনের ক্ষেত্রে যেখানে সমস্যা হতে পারে, সেখানে 2-3 মিনিট করে এক্সট্রা ডেডিকেট করে দিলেন। এরকমভাবে আগে থেকেই ভাগ করবেন না, এক্সাম হলে গিয়ে আপনি যখন এক্সাম দেওয়ার শুরু করবেন, বা আগে থেকেও ডিসাইড করে নিতে পারেন যে এরকমভাবে আমি স্ট্র্যাটেজিটা ফলো করবো। অবশ্যই স্ট্র্যাটেজি সেখানটায় ফলো করবেন আপনার প্রত্যেকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পরীক্ষার হলে মাথা যত ঠান্ডা রাখবেন, টেনশন যত কম করবেন, তত কিন্তু আপনার মধ্যে থেকে এই মানে ডেসক্রিপটিভ লেখার মেন ব্যাপারটা কী জানেন, যত ব্রেন ফ্রেশ থাকবে, যত আপনি ভাবতে পারবেন, যত দ্রুত আপনি ভাবতে পারবেন, তত দ্রুত আপনার কলমটা চলবে। তো সেটা চেষ্টা করবেন অবশ্যই কাম অ্যান্ড কম্পোজ থাকতে, শান্ত থাকতে, ঠান্ডা মাথায় সেটা লেখার চেষ্টা করবেন। আর ম্যাক্সিমাম সবই বলে দিয়েছি আপনাদের, এবার নিজের বেস্টটা দিয়ে আসার পালা। ভ্যাকেন্সি খুব ভালো রয়েছে, যতদূর জানা যাচ্ছে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ভালো রয়েছে, তাই নিজের বেস্টটা দিয়ে আসুন। প্রিলিমসে কত নাম্বার কম পেয়েছেন, কত নাম্বার বেশি পেয়েছেন, একদমই ভাববার বিষয় নয়। কত কাট অফ যাবে আমিও বলছি না, আপনাদেরও ভাবার বিষয় নয়, আমিও বলার কেউ না। এখন এসব কিচ্ছু ভাববেন না, সব কিছু নিয়ে আলোচনা হবে 28 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর। আপাতত নিজের বেস্টটা দিয়ে এক্সামটা দিয়ে আসুন, এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনাদের অনেক কমেন্ট বহু সময় আমি পাই, এবং চাই, আমিও মনে প্রাণে চাই যে আপনারাও এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করুন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর নিজের বেস্টটা দিয়ে আসুন, এক্সাম হলে মাথা ঠান্ডা করে লিখুন, নিজের মতো করে টাইম ম্যানেজমেন্ট করে নিন। কোনো ইনস্ট্রাকশনগুলো আগেই আপনাদের কোশ্চেন পেয়ে যাবেন, কোশ্চেন তখন খুলতে পারবেন না, কিন্তু তখন ইনস্ট্রাকশনগুলো আপনারা পড়তে পারবেন উপর থেকে। তো অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন। ওই যে মানে এক্সাম শুরুর 5 মিনিট আগে তখন আপনাকে কোশ্চেন কাম আনসার বুকলেটটা দিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা সিল করা থাকবে, আপনাকে ঘন্টা পরে খুলতে বলা হবে। ওই যে 4-5 মিনিট পাবেন, তখন আপনি চেষ্টা করবেন এক্সামের ওই কোশ্চেন পেপারের উপরে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে খুব ভালো করে পড়ে নেওয়ার, এবং তার সাথে সাথে তখন যে জিনিসগুলো আপনাকে কোথাও নাম, রোল নাম্বার লেখার জায়গা থাকলে বা সেগুলো, তখনই আপনি চেষ্টা করবেন খুব ভালো করে পড়ে নেওয়ার। দেন কোশ্চেন যখন দিয়ে দেবে তখন ওই কাজটা করতে যাবে না, যেটা আমাদের নর্মালি নেচার থাকে, যে কী কী কোশ্চেন এসছে একটু দেখে নিই, কী কোশ্চেন এসে দেখে নিই, তারপরে আমি লেখা শুরু করব। এই জিনিসটা করতে যাবেন না। কারণ বলছি যাবেন না, কারণ ওই 5 মিনিট যদি আপনি কোশ্চেন পড়তে সময় নষ্ট করে দেন, আপনার লেখার থেকে 5 মিনিট কমে গেল। তাই পড়তে থাকবেন, লিখতে থাকবেন, অর্থাৎ একটা কোশ্চেন পড়লেন, লিখবেন। যদি মনে হয় যে সেটা আমার এখন অতটা ভালো লিখতে পারবো না, পরের কোশ্চেনে চলে যাবেন, লিখবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, কোনো কোশ্চেনের আনসার আপনি লিখছেন, মনে করছেন ধরুন আনসার লিখছেন, কোনো কারণে সেটা অতটা ভালো হলো না, যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন ততটা ভালো হলো না, সেটা তখনই মাথা থেকে বার করে দেবেন। অর্থাৎ আপনার কনসেন্ট্রেশনের ব্যাপারটা যেরকম হবে, যে 10 মিনিট আমি এক জিনিসটা যেটা লিখছি আমি সেটা নিয়ে ভাববো, দেন 10 মিনিট হয়ে যাবে, আমি সেটা পুরো ব্রেন থেকে আউট করে দেবো। ভালো হয়েছে খারাপ হয়েছে আমার কোনো ব্যাপার না। আমি যখন নতুন আরেকটা টপিক নিয়ে লিখতে যাচ্ছি, তখন পুরনো আগে যে টপিকটা আমি লিখেছি সেটার কোনো রকম গুড ইম্প্যাক্ট হোক, ব্যাড ইম্প্যাক্ট হোক, সেটা যেন আমার ব্রেনে না থাকে। আমি নতুনটা আরেকটা টপিক যখন লিখবো, সেটা আমি নতুন করেই শুরু করবো, এবং সেটাতেও নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ, শুভকামনা, খুব ভালো করে পরীক্ষা দিন আপনারা।